কি রে, তোর হইছে কি? তখন থেকে বইসা আসস? মিষ্টি হেসে শৈলী মাথা নেড়ে বলে, কিছু না মামি, কিছু হয়নি। ব্যঙ্গ করে রাহেলা মুখ বাঁকালেন। এ, আমি মনে হয় কিছু বুঝি না। আইছে। আচ্ছা শোন তো, তোর মামা বাড়িতে নাই এখন। তুই হঠাৎ কইরা গ্রামেতে আইলি কেন? তোর বাপ না অসুস্থ? শৈলী কিছুক্ষণ চুপ করে থাকলো। রাহেলার প্রশ্নের জবাব দেওয়ার মতো ভাষা যেন খুঁজে পাচ্ছিল না। রাহেলা চোখের এক ঝলকে শৈলীর সব বুঝতে পারেন। শৈলীর মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রাহেলা এবার গলার স্বর একটু নরম করে বললেন, বুঝছি, তুই কিছু লুকাচ্ছস, কইবি না? শৈলী শুকনা হাসলো, তারপর মুখ ফিরিয়ে সামনের মাঠের দিকে তাকিয়ে বলল, কিছু লুকানো নেই মামি, আসলে তেমন কিছুই না, আসলে একটু শান্তি দরকার ছিল, তাই চলে এলাম। রাহেলা মৃদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, শান্তি? হ, শান্তি লাগে, কিন্তু শান্তি কি আর এমনি পালাইয়া পাওয়া যায় মা? তার গলার স্বরে অভিজ্ঞতার ছাপ, যেন জীবনের অনেক উত্থান পতন দেখে এসেছেন। তাই শৈলীর এই নীরব ছুটে আসা তার কাছে অচেনা নয়। তিনি একটু থেমে শৈলীর মাথায় হাত রাখলেন। তোদের শহরের মানুষজন না একটু কষ্ট হইলেই শান্তি খুঁজতে দৌড় দেয়। আমার মতো গেও মাইয়া কি কই, আমাগো জীবনেই তো কষ্ট, তবুও সব সইয়া থাকতে হয়। শৈলী এবার মাথা নামিয়ে ফেলল। মামির কথাগুলো যেন তার হৃদয়ের গোপন কষ্টটাকে আলতো করে ছুঁয়ে দিল। রাহেলা আবার তার স্বভাব সুলভ রসিকতায় ফিরে এলেন। যাই হোক, তুই তো আইসস, তোর খাওয়ান দাওয়ানের একটু ব্যবস্থা করতে হবে। তোর মামা না হলে পরে যা কথা শোনাবে, বাঁধাকপির সব বানাইছি, তোর মেলা পছন্দে, মনে আছে? শৈলী একটু হাসলো। আছে মামি, সব মনে আছে। এখন বাড়িতে চল, এইখানে বইসা থাইকা কোনো লাভ নাই, চল। শৈলী এক মুহূর্ত রাহেলার মুখের দিকে তাকিয়ে রইল। মামির সহজ সরল ভালোবাসার ছোঁয়াটা যেন মনের ভিতর কোথাও গিয়ে লাগছে। এই গ্রাম, এই মানুষগুলো, সবকিছুই তার ছোটবেলার মতো আছে, শুধু সময় বদলে গেছে। আর হয়তো সে নিজেও। রাহেলা ততক্ষণে তার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে। শৈলের হাত ধরে টান দিয়ে বলল, উঠ মা, এই রাস্তায় বইসা থাকলে কি লাভ? বাড়িতে চল, গরম গরম চপ দিমু, দেখি কতগুলো খাইতে পারস। শৈলী একরকম বাধ্য হয়েই উঠে দাঁড়ালো। মামির কণ্ঠের আদর মাখা রসিকতায় একটু হেসেও ফিরল। বাঁধাকপির চপ কিন্তু তোমার হাতে বেশি মজার হয় মামুনি। রাহেলা গর্বিত ভঙ্গিতে মাথা চাকালেন। এ তো আর বলতেই হবে, চল। কয়েকটা বড়ইও তো পাইরেই রাখছি, চপের লগে দিব। শৈলী ধীর পায়ে রাহেলার সঙ্গে হাঁটা ধরল। বর্ষার কাদা মাখা পথ, চারপাশে সবুজ ধানের ক্ষেত, আর দূরে কোথাও মৃদু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই গ্রাম, এই নিস্তব্ধ প্রকৃতি একটুখানি হলেও যেন মনে প্রশান্তির ছোঁয়া দিল। দুপুরে খাওয়ার পর থেকে মনে এটুকু শান্তি নেই রিমির। লাগাতার একের পর এক কল দিয়েই যাচ্ছে শৈলীর ফোনে। প্রথমবার রিং হতে হতে কেটে গেলেও পরবর্তীতে সুইচ অফ দেখাচ্ছে। রিমির মাথায় এখন পর্যন্ত এটা ঢুকছে না যে শৈলী ফোন কেন বন্ধ রাখবে। এটা কি নিতান্তই একটা অদ্ভুত বিষয় নয়? রিমির এমন অস্থিরতা দেখে মুখ কুঁচকে তাকালো মিমি। বই হাতে নিয়ে অপর হাতে থাকা কলমটা ঠোঁটে ছুঁয়ে বলল, তুই এত প্যারার নিস কেন বইন? মা তো বললই গুরুত্বপূর্ণ কাজে কলেজে গেছে। ভাবান্তর দেখা গেল না রিমির মনে। সে অন্য মানুষকে হয়ে বলল, সেইটাই তো দুশ্চিন্তার কারণ। আজ এই প্রথম মায়ের কথার মধ্যে একটু মিথ্যে মিথ্যে ভাবটা পেলাম। আর সবচেয়ে বড় কথা, শৈলী আপু এখন কলেজে গিয়ে করবেটা কি? তার তো কলেজে এখন কাজ থাকার কথা নয়। মিমি এবার বিরক্ত হয়ে বইটা বন্ধ করলো। দুহাত বুকে গুজে বিরক্তি সুরে বলল, তাহলে তুই কি ভাবছিস? আপু কোথাও পালিয়েছে? আর ইউ সিরিয়াস? কি বলতে চাস তুই? রিমি কোনো উত্তর দিল না। জানালার বাইরে তাকিয়ে গভীর কিছু ভাবার চেষ্টা করছিল যেন। সত্যি বলতে তার তার মনের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক দানা বাঁধছে। কলেজে এখন কাজ থাকার কথা নয়। এই কথাটা সে খুব ভালোভাবেই জানে। শৈলী আপু কোথায় যেতে পারে? মা কেন সত্য গোপন করছে? মিমি এবার
সোফায় গা এলিয়ে দিয়ে হালকা হাসলো। শোন ছাগল, বেশি সিরিয়াস হোস না। আপু কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? যা খুশি করতে দে। ফোন বন্ধ রাখলে কেউ বিপদে পড়ে না। কুলড ডাউন সিস্টার। কিন্তু রিমি সহজে আশ্বস্ত হওয়ার মেয়ে নয়। এবার মিমির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে আপু কিছু একটা লুকাচ্ছে আর মা সেটা জানে। মিমি এবার কিছু বলল না। রিমির কথায় হালকা সন্দেহ জাগলো তার মনেও, তবে সে ভাব দেখালো না, শুধু একপাশে চুপচাপ বসে রইল। হঠাৎ করেই রিমির চোখ গেল ঘড়ির দিকে। এখন 3:30 বাজে। ঘড়ির কাঁটা 3:30টায় দেখে মাথায় বাজ পড়ল রিমির। শিট, 2টো পার হয়ে গেছে। নিশান ভাইয়া তাহলে বাসায় এখনো এলো না কেন? মিমিও এবার ঘড়ির দিকে তাকিয়ে বলে, মনে হয় আজ বাইরেই খাবে। নিশান কোথায় খাবে এটা নিয়ে ভাবলো না রিমি, বরং সে তো ভেবেছিল নিশান বাড়িতে আসলে শৈলীর বিষয়টা নিয়ে কথা বলবে, কারণ একমাত্র নিশানই শৈলীর জন্য একটু হলেও চিন্তা করবে। বাড়ির আর কাউকে কিছু বলে লাভ নেই, এটা সম্পর্কে অবগত সবাই। কিন্তু এখন দুপুরে যদি নিশান বাড়িতে না আসে, রিমি ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে দ্রুত কল করলো নিশানের নাম্বারে। নিশান তখন গুলশান ফ্যাক্টরির ম্যানেজারের সঙ্গে আলোচনায় ব্যস্ত। মিটিং এর মাঝখানে গভীর মনোযোগ দিয়ে সে বাকি ক্লায়েন্টদের কথাগুলো শুনছে। বড় টেবিলের চারপাশে কয়েকজন কর্মকর্তা, সামনে ল্যাপটপ খোলা, আর নিশানের হাতে রিপোর্টের কিছু কাগজ। সামনে প্রজেক্টরের আলোয় পরিসংখ্যান ভাসছে, আর পাশে বসে আকাশ চুপচাপ নোট দিচ্ছে। এমন সময় টেবিলে রাখা ফোনটা কেঁপে উঠল। আলোচনার মাঝেই তার ফোনটা টেবিলে ভাইব্রেট করতে লাগলে নিশান এক ঝলক তাকিয়ে দেখলো রিমি কল করেছে। প্রথমবার নিশান পাত্তা দিল না, ফোনটা ভাইব্রেশনে রেখে আবার মনোযোগ দিল মিটিংয়ে। সে বরাবরই অফিসের কাজের সময় কারো কল ধরে না, কিন্তু মিনিট দুয়েকের মধ্যে আবারও কল আসলো, তারপর আবার। এবার বিরক্তি ধরে গেল নিশানের। মিটিংয়ে থাকলে এমন অস্থির হয়ে কেউ ফোন করে? বাইরের চাপা আলো এসে পড়েছে কেবিনের ভিতরে। নিশানের ঠোঁট শক্ত হয়ে গেল। পঞ্চমবারের মতো ফোন কাঁপতেই সে বিরক্ত হয়ে এক হাতে ধরে কানে লাগালো। গলা নিচু করে বলল, রিমি, আমি বাড়িতে যাব না আজ, একদম সন্ধ্যায় যাব, মিটিংয়ে আছি। জরুরি কিছু? ওপাশ থেকে রিমির উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ নিশান ভাইয়া, সরি টু ডিস্টার্ব, কিন্তু তোমার সাথে আসলে একটু জরুরি কথা আছে। আমি এখন বিজি আছি, পরে কথা বলি। রিমি দ্রুত বলে উঠল, না ভাইয়া শুনো, অনেক জরুরি। তুমি মিটিং করো, কোনো সমস্যা নেই, আমি তোমার অফিসে আসছি, সরাসরি বলবো। কথাটা বলাটা খুবই জরুরি, পরে দেরি হয়ে যেতে পারে। ওদিক থেকে নিশান বিরক্তির আওয়াজ করতেই রিমি বুঝলো যে নিশান তাকে ধমকাতে পারে, তাই সে তড়িঘড়ি করে বলে উঠল, ভাইয়া, শৈলী আপুর বিষয়ে। নিশান আসলেই বিরক্ত হয়ে কল কাটতে নিচ্ছিল, কিন্তু শৈলীর নাম শুনে তৎক্ষণাৎ সজাগ হলো তার দৃষ্টি। ব্রুকুচকে নিচু স্বরে বলল, শৈলী, ওর বিষয়ে মানে? এদিকে নিশানের মুখে শৈলীর নাম শুনে নোটপ্যাডে আকাশের চলন্ত ডান হাতটা থেমে গেল। মুহূর্তেই চোখ স্থির করে তাকালো নিশানের দিকে, বোঝার চেষ্টা করলো যে তাকে কলে শৈলীর বিষয়ে এমন কি বলা হচ্ছে। রিমির গলা কাঁপলো। ভাইয়া এভাবে বলা সম্ভব না, তুমি বুঝবে না, আমি অফিসে যাচ্ছি, তুমি মিটিং শেষ করো, ওখানে গিয়ে আমি কথা বলছি তোমার সাথে। নিশানের মনোযোগ পুরোপুরি মিটিং থেকে সরে গেল। সে এবার তাড়াহুড়ো দেখালো, ঠিক আছে, দ্রুত আয়। নিশান ফোনটা নামিয়ে রাখতেই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা আকাশ নিচু গলায় বলল, সোলের কি হয়েছে? নিশান সংক্ষিপ্তভাবে বলল, জানি না, রিমি বলল এসে বলবে। আকাশ গভীর চোখে তাকিয়ে থাকলো নিশানের দিকে। নিশান স্পষ্ট বুঝতে পারছে আকাশ এখন মিটিং এর কথা মোটেও ভাবছে না, বরং শৈলীর নাম শোনার পর থেকে ওর দৃষ্টি বদলে গেছে। নিশান নিজের চেয়ার ঠেলে পেছনে হেলান দিল, ঠোঁট চেপে কি যেন ভাবলো এক মুহূর্ত, তারপর দ্রুত চোখ ফেরালো সামনের দিকে। মিটিংটা শেষ করি আগে, এরপর রিমির কথা শুনতে হবে। কিন্তু মিটিং এর বাকিটা সময় নিশান যতই মনোযোগ দেওয়ার চেষ্টা করুক, মাথার ভেতর যেন একটা অস্বস্তিকর চিন্তা ভেসে বেড়াচ্ছে। শৈলীকে নিয়ে রিমি এমন উদ্বিগ্ন কেন? হয়েছেটা কি? গত 1 ঘন্টা ধরে সমুদ্র দোকান ধরে এক পা উপরে করে দাঁড়িয়ে রয়েছে,
নিজেকে কাকতাড়ুয়া মনে হচ্ছে তার। অবশ্য শখের বশে থোড়াই না মানুষ নিজের কান ধরে এভাবে দাঁড়িয়ে থাকবে। সমুদ্র তো রীতিমতো ঠেলাই পড়ে এভাবে শাস্তি ভোগ করছে। শক্তি ক্রমশ কমে আসতে থাকলে সমুদ্র এবার করুণ চোখে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা রমণীদের দিকে, যে কিনা নিষ্ঠুরের মতো অন্যদিকে ফিরে রয়েছে। শুকনো ঢোক গিলে যথাসম্ভব কণ্ঠ হৃদয় বিদারক করে সমুদ্র বলতে থাকলো, আর কতক্ষণ এখানে খুঁটির মতো দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, সামনে থাকা রমণী এবার পিছু ফিরে ধীর চোখে তাকালো সমুদ্রের দিকে। সমুদ্রের কণ্ঠ আরো করুণ শোনালো, ও সকিনা, সকিনা, সোনা জান, ছন্টু মন্টু আমার, আমি আর পারতাম না এমনি খাড়াই থাকবার। সকিনা মুখ ভেঙচিয়ে জিহবা দেখালো। তার গায়ের রং মোলায়েম শ্যামল, মুখটা ভীষণ তেজি কিন্তু একই সঙ্গে মিষ্টি, মাথায় আঁচল টেনে রাখা, তবে কিছু চুল বেরিয়ে এসে কপালের পাশে দোল খাচ্ছে। তার কপালে ছোট্ট টিপ, চোখে গভীর দৃঢ়তা। সাধারণ সালোয়ার কামিজ পরা, কিন্তু হাঁটুর একটু উপরে দুটো হাত রাখার ভঙ্গিমাটা দেখে মনে হচ্ছে সে আসলে গ্রামের কোনো দোষী ছেলে যে নিজের এলাকা শাসন করে। সকিনার ঠোঁট বাঁকা হাসিতে কেঁপে উঠল, এক চোখ টিপে বলল, এই তো শুরু, এবার বুঝবি মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই। সমুদ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে মরিয়া হয়ে মাথা নাড়ল। আমি কবে খারাপ ব্যবহার করেছি সোনা? তোরে শুধু বলেছি যে আমি আর তোর লগে থাকুম না। তুই একদম গ্রামের বুড়িগো মতন করা শুরু করছস। ব্রেকআপের কথা তুই তো আগে তুলছস। সকিনার চোখ দুটো জ্বলে উঠল। সে দু কদম এগিয়ে এসে বলল, মুখখান বন্ধ রাখ, বেশি কথা কইতে আইবি না। এইবার তোরে আমি আসলেই বুড়া বানিয়ে দিব, দাঁড়া। সমুদ্র দৌড় দিতে যাবে, কিন্তু হাতে পাথর নিয়ে আসা সকিনার চোখ দেখে সে দাঁড়িয়ে গেল। শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, তাই না? এই 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 তুই পাথর লইছস কেন মোনা? না মানে সোনা? হ্যাঁ হ্যাঁ। সখিনা একটুও ভ্রুক্ষেপ না করে হাতের পাথরটার ওজন মেপে বলল, যদি তুই 2 মিনিট শান্ত হয়ে খাড়ায় থাকতে পারোস, তাহলে তোরে মাফ কইরা দিব। কই পালাস, এইখানে খাড়া। সমুদ্রের মুখের দিকে তাকিয়ে মনে হলো সে এখন নিজেকে চরম দুর্ভাগা মনে করছে। হঠাৎ তার মনে পড়ল যে সে শৈলীর জন্য চিরুনি কিনতে যাচ্ছিল। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হতে গিয়ে নিজের সমস্ত কসমেটিক্স অর্থাৎ ড্রেসিং টেবিলের উপর যা যা ছিল সব রেখে এসেছে শৈলী। তাই এখন তার চুল আঁচড়ানোর মতো চিরুনিটাও নেই। আর এই কারণেই সমুদ্র বাজারের দিকে যাচ্ছিল চিরুনি কেনার জন্য। কিন্তু মাঝ পথে যে তার সুযোগ্য প্রেমিকা নামক গুন্ডি মেয়েটা তাকে আটক করে ফেলবে, এটা সে স্বপ্নেও ভাবিনি। ভাবলে চোখে মুখে গামছা বেঁধে আসতো সমুদ্র। কিছু সময় পার হতেই হঠাৎ সকিনা নাক টেনে বলল, তুই একখান বেঈমান। তুই মোরে একটুও ভালোবাসিস না। মোরে তুই চাইরা দিবি, তাই না? এক পায়ে দাঁড়ানো সমুদ্র হেলতে দুলতে মুখ কুচকালো, মনে মনে আওড়ালো, ওরে ছাড়ি, তোরে খাইয়ালাম। মোরে এমনে খাড়াই রাইখা তুই পিরিতে আলাপ করস? হ্যাঁ। কিন্তু সরাসরি এটা বলার সাহস নেই সমুদ্রের। সে এবার মেকি হেসে বলল, আরে মোর সোনা, মোর ছন্টু মন্টু, কথা শোন কলিজার টুকরা। মুই তোরে কেমনে ছাইরা দিমু? তুই যে মোর জানের জান, পরাণের পরাণ। এই কথা শুনে সকিনার ভ্রু একটু উঁচু হলো। সে সন্দেহ ভরা চোখে সমুদ্রের দিকে তাকালো। সে এবার পাটির মতো মুখ করে বলল, হ, তোর জান কাঁচা কলা, তোরে শাস্তি না দিলে তুই মানুষ হবি না, বুঝছস? এইবার চোখ বন্ধ কইরা ক, আমি সারা জীবন সকিনার পা ধুইয়া পানি খাবো। সমুদ্র এবার আর নিজেকে সামলাতে পারল না, প্রায় কেঁদে ফেলল। ও মা, আরে এইটা কেমন শাস্তি? সকিনা হাতের পাথরটা আবার মেপে ধরল। বলার দরকার আছে নাকি? সমুদ্র এবার সত্যি সত্যি চোখ বন্ধ করে মিনমিন করে বলল, মুই সমুদ্র সারা জীবন সকিনার পা ধইরা পানি খাবো। এমনে পানি খাইমু যাতে মহাসমুদ্র হইয়া যায়। হ্যাঁ। সকিনা তৃপ্তি হাসি দিল। এই তো মোর ভালোবাসার কলজা, এখন যা শিল পাটার জন্য চিরুনিটা কিনান, মুই এখন ওর সাথে আলাপ কইরা আসি। সমুদ্র মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো যেন যুদ্ধ জিতে ফিরছে।
বিকালের রোদটা ক্রমশ কমে আসছে। গাছপালার ফাঁক গলে নরম আলো এসে পড়ছে গ্রামের সরু মিঠো পথে। বাতাসে ধানের গন্ধ, মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরের বাঁশবাগানে বাতাসের মৃদু শোষ শব্দ। পাড়ার ছেলেমেয়েরা দল বেঁধে খেলছে, কারো দড়ি লাফ, কেউ বা আবার মাটিতে দাগ কেটে সাতচারা খেলছে। গরুর পাল মাঠ থেকে ফিরছে ধীর লয়ে। মাঝে মাঝে রাখালের বাঁশির সুর বয়ে যাচ্ছে পুরো গ্রামময়। শৈলী জানালার পাশে বসে এই দৃশ্যটাই দেখছিল, কিন্তু তার মন কোথায় যেন হারিয়ে গেছে। মনমরা মুখটা দেখে বোঝাই যায় কিছু একটা তার ভেতরে তোলপাড় করছে। হয়তো কোনো কথা বলতে চাচ্ছে, অথচ কাউকে পাচ্ছে না বলার জন্য। হঠাৎ এক দমকা বাতাস এসে তার কপালের কাছে উঠতে থাকা কয়েকটা চুল এলোমেলো করে দিল। শৈলী একটু নড়েচড়ে বসলো, গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল বাইরের সেই বিকেলটার দিকে। এত সুন্দর বিকেল, অথচ তার মনে আনন্দের লেশ মাত্র নেই। ঠিক তক্ষণে উঠোনে খটখট শব্দ হলো। কেউ একজন হাঁটছে, সঙ্গে চুরির ক্ষীণ রিনরিনে আওয়াজ। শৈলী মুখ ঘুরিয়ে তাকাতেই দেখলো সকিনা এসে দাঁড়িয়েছে দরজার সামনে। কোমরে হাত দিয়ে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। মুখে চিরচেনা দুষ্টু হাসিটা তো রয়েছেই। কি রে শিল্পাটা, কেমন আসোস? খবর কি? এমনি মন মরা কইরা বইসা আসোস কে? সকিনার উচ্ছ্বাস ভরা কণ্ঠে মুখ ভরে হাসলো শৈলী। সকিনা তাকে অনেক আগে থেকেই শিল্পাটা বলে ডাকে। শৈলী এবার নড়ে চড়ে বসে ডাকলো সকিনাকে। আসো বুবু, এখানে বসো। আমি তো মনে মনে তোমাকেই খুঁজছিলাম, সেই সকালে এসেছি অথচ তোমার দেখা পেলাম না। শৈলী একটু হাসার চেষ্টা করলো, কিন্তু সে হাসি চোখ পর্যন্ত পৌঁছালো না। সকিনা এবার তার ওড়নার আঁচল ঘুরাতে ঘুরাতে খাটের কোণে গিয়ে বসলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর ওই খাটাস ভাই বাজারে গেছে, তোর ভাবলাম তোরে একবার দেখা যায়, কতদিন দেখি নাই। ভালো আছিস? শৈলী মাথা নাড়ল। হুম, খুব ভালো আছি। তা তো থাকবাই, অহন আরও ভালো থাকবা মেহো না। শৈলী ফিক করে হাসলো, তারপর হঠাৎ কৌতূহলী হয়ে বলল, ও ভালো কথা, শুনলাম তুমি নাকি সমুদ্র ভাইয়ের সাথে ব্রেকআপ করেছো। এটার কাহিনী কি? আজকাল ব্রেকআপ করতেও শিখে গেছো তোমরা? সকিনার সঙ্গে সঙ্গে চোখ গোল গোল করে ফেলল। তারপর যেন মনে মনে হিসাব করলো সে এই গোপন খবরটা কোথাও ফাঁস করেছিল কিনা। কিছুক্ষণ পর মুখ বাঁকিয়ে বলল, বেকাব আর করুম না, তোর ভাইয়ের দেমাক তো আকাশে ফাইরা 7 পর্যন্ত গেছে। অহংকারে ভারে আর পীড়িতের জায়গা নাই। শৈলী ফিক করে হেসে বলল, ওমা, একদম কবিতা লিখে ফেললে দেখি। কিন্তু সমুদ্র ভাই তো বললো যে তোমার রাগ বেড়ে গেছে। সকিনা নাটকীয় ভাবে হাত নেড়ে বলল, তুই আর কথা বিশ্বাস করস? অরে কইরাম তোরে আমি সাইরা দিছি, কিন্তু সেইটা মনে হয় সে বিশ্বাসই করতে চায় না। কালকে আবার আয়সা বলে, তুই কি সত্যি আমার সাইরা দিলি বলতো? দেন যেন আমি ফালতু এক প্যাকের সানাসুর। শৈলী এবার প্রাণ খুলে হাসলো। সকিনার কথা বলার ধরনটাই এমন যে যতই মন খারাপ থাকুক একটু না একটু হাসি আসবেই। তাহলে কি এখন অন্য কাউকে খুঁজছো? শৈলী চোখ টিপল। সকিনা নাক সিটকালো। না রে, আপাতত প্রেম করতে মন চাইতাছে না। তোর ভাইরে শাস্তি দিতে দিতেই দিন শেষ। আর যদি এখন নতুন প্রেম করি, তোর ভাই মুখ মাটিতে ফালায় আশ্রে মারব। শৈলী মুখে হাসি নিয়েই বলল, তাহলে যাও গিয়ে তোমার অন্যায় অত্যাচারের নতুন লিস্ট বানায় আনো। আমি তোমার বিচার শুনতে রেডি একসাথে, তারপর তোমার কলিজাকে শাস্তি দিব। সকিনা চোখ টিপে বলল, বাইসা থাক, তোর ভাইয়ের খবর আরও দিব। তারপর দুজনেই হেসে উঠল। সেই বিকেলটা যেন এক মুহূর্তের জন্য ঝলমলে হয়ে উঠল। হঠাৎ করেই শৈলীর ফোনটা ঝঙ্কার তুলে বেজে উঠল। এই তো দুপুরে খাবার পরেই শৈলী নতুন সিম লাগিয়েছে ফোনে, কিন্তু এই সিমের খোঁজ একমাত্র একজনই জানে। তাই শৈলী সতর্কতার দৃষ্টি ফেলে সকিনার দিকে একবার তাকালো। এরপর কলটা ধরে ফোনটা কানে নিল। হ্যাঁ আকাশ ভাইয়া, বলুন। অফিসের সবার চোখ ফাঁকি দিয়ে আকাশ বাথরুমে এসে লুকিয়ে শৈলীকে কল করছে। একমাত্র সেই জানে যে শৈলী কোথায় গিয়েছে। গত রাতে তো আকাশ নিজেই টিকিট কেটে তাকে বাসে উঠিয়ে দিয়েছে। এমনকি শৈলীর সাথে কি হয়েছে সবকিছু সম্পর্কে অবগত আকাশ। তবুও শৈলীর কথা রাখতে সে চুপ আছে এবং এটাও প্রতিজ্ঞা করেছে যে নিশানকে কিছুই বলবে না। সে চুপই থাকবে। সেও দেখতে চায় নিশান আর কতদিন এভাবে থাকতে পারে। আকাশ আশেপাশে তাকিয়ে গলা যথাসম্ভব নিচু করে বলল, কেমন আছো শৈলী? শৈলী হেসে বলল, ভালো আছি ভাইয়া।
বিষাদের কণ্ঠটা কানে যেতেই দাঁত দিয়ে চিপ কাটল আকাশ। মুহূর্তে বুঝতে পারলো যে সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আকাশ এবার মিনমিন করে বলল, শৈলী, তোকে একটা কথা বলার আছে। বলুন ভাইয়া। এদিকে সকিনা আগা মাথা কিছু না বুঝে অবুঝের মতো তাকিয়ে আছে। এই ভাইয়াটা কে সেটা সে মোটেই বুঝতে পারছে না। শৈলী ইশারা করে তাকে চুপ থাকতে বলল, তাই সকিনা চুপ করে শুনতে থাকলো। আকাশ এবার সন্দিহান কণ্ঠে বলল, তোমার ওই বোন দুটো কি কিছু জানে? শৈলী মাথা নেড়ে বললে। না ভাইয়া। আকাশ ঠোঁট কামড়ে খানিক থেমে বলল, তোমার ওই একটা বোন আছে না, নাম হলো রিমি। ও একটু আগে নিশানকে কল করে বলল যে সে আসছে আর তোমার বিষয়ে কি একটা কথা বলবে। মানে রিমি কি কি কোনো ভাবে সন্দেহ করছে শৈলী? ও কি কিছু বুঝতে পারবে? কিছু জানো? শৈলী চোখ বন্ধ করে ভাবল, এরপর ঢোক গিলে বলল, ভাইয়া, রিমি অনেক চালাক একটা মেয়ে। আপনারাও আমাকে অত ভালো করে চেনেন না যতটা রিমি আমাকে চেনে। আমি যে আজ বাড়ির বাইরে বের হব না সেটাও জানে। আজ আমার বাড়ির বাইরে কোনো কাজ ছিল না। এটা সম্পর্কে সে অবগত একদম। এই কারণে সন্দেহ করতেই পারে। করুক ভাইয়া, কিছু তো বুঝতে পারবে না। ওদের ধারণাতেই নেই যে আমি গ্রামে আছি। আকাশ প্রকোচকে ভাবল, রিমি যদি সত্যি এতটা সন্দেহ করে তাহলে সে নিশ্চয় নিশানকে কিছু একটা বলতে আসছে। নিশান তো এমনিতেই অদ্ভুত ধরনের মানুষ। যদি সত্যি কিছু আজ করতে পারে তাহলে কি হবে? সে একটু চিন্তা করে বলল, শৈলী, তুমি তো জানো না, নিশান যা একবার মনে ধরে সেটা খুঁজে বের করবেই। রিমি যদি একবার তাকে সন্দেহের একটা হিন্ট দেয় তাহলে ও কিন্তু তোমাকে বের করেই ছাড়বে। শৈলী এবার দীর্ঘশ্বাস ফেলল। ভাইয়া, আমি জানি, কিন্তু আমি আর পিছু ফিরতে চাই না। নিশান ভাই জানুক বা না জানুক, এটা এখন আমার কাছে জরুরি ছিল না। আমি আমার মতো থাকতে চাই। আর তাছাড়া আমার মনে হয় না যে নিশান ভাই আমাকে খুঁজবে। ভাইয়া, আপনি নিজেও জানেন আমার এই জটিল বিষয়টা শুধুমাত্র আমার দিক থেকেই ছিল। নিশান ভাই তো পাথর। আমি মরে গেলেও উনি নির্বিকার থাকবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আকাশ বিড়বিড় করে আওড়ালো, কিন্তু আমার সন্দেহ আছে। শৈলী ভ্রু কুচকালো। কিছু বললেন ভাইয়া? না, মানে কিছু না। সকিনা তখনও চুপচাপ শুনছিল। এবার ফিসফিস করে বলল, এই শিল্পাটা, কিন্তু তোর ওই নিশান ভাই যদি সত্যিই তোরে খুঁজতে শুরু করে তখন কি করবি? শৈলী শান্ত স্বরে বলল, তখন দেখা যাবে। আমি এখনই কিছু ভাবতে চাই না। উনি আমায় খুঁজে পাবেন না। আকাশ ফোনের ওপাশে যেন একটু গম্ভীর হয়ে গেল। ঠিক আছে, আমি কিছু বলবো না। তবে রিমি যদি সত্যি কিছু বেশি বুঝে ফেলে তাহলে সাবধান থেকো শৈলী। শৈলী হালকা হেসে বলল, ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কিছু করলেন আমার জন্য। আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু আসলে কি সে নিশ্চিত থাকতে পারবে? শৈলী কোথায়? নিশানের প্রশ্নে গলায় পানি আটকে রীতিমতো বিষম খেল আকাশ। বিস্ফোরিত নয়নে তাকালো তার পাশে দুহাত বুকে গুজে রাখা নিশানের দিকে। শৈলীর সাথে কথা শেষ করে আকাশ একটু নিশ্চিন্ত ছিল। এই তো একটু আগে এসে লাঞ্চ করলো, এখন ক্যান্টিনে একটু ঠান্ডা পানি খেতে এসেছিল সে। কিন্তু এই মুহূর্তে এসে আকাশকে যে নিশানের এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা সে কখনোই ভাবেনি। তবে নিজের প্রতিক্রিয়া গিলে ফেলে আকাশ এমন একটা ভাব ধরে যাতে সে মোটেই ভয় পায়নি। এক গ্লাস পানি খেয়ে আকাশ এবার যথাসম্ভব গম্ভীর হয়ে বলল, শৈলী কোথায়? এটা আমি কিভাবে জানবো? আজব। নিশানের পাশে দুহাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা রিমিও ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। সেও নিশানকে উদ্দেশ্য করে বলল, উনি কিভাবে জানবে ভাইয়া? শৈলী আপু তো। এক হাত উঁচিয়ে রিমির কথা ওখানেই থামিয়ে দিল নিশান। এক পা এগিয়ে এলো আকাশের দিকে, চোখে জ্বলন্ত আগুন স্পষ্ট দেখা যাচ্ছে। নিশান ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, আমি আবারও বলছি, আকাশ, সত্যি কথা বল, শৈলী কোথায়? আকাশ এবার মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। নিশানের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে মুহূর্তের জন্য হলেও তার বুকের ভেতর একরকম অস্বস্তি ছড়িয়ে পড়ল। তবু সে নিজেকে সামলে নিয়ে নির্লিপ্তভাবে বলল,
আমি তো বললাম ভাই, আমি কিছুই জানি না। তুই কেন বারবার এক কথা বলছিস? পাগল হলি? নিশানের চোখ দুটো মুহূর্তেই আরো তীক্ষ্ণ হয়ে উঠল। ঠোঁট দুটো শক্তভাবে চেপে ধরে সে এবার এক পা এগিয়ে এলো আকাশের দিকে। গলাটা এতই নিচু, কিন্তু শীতল যে রিমি পর্যন্ত আটকে উঠল। আকাশ, আমি তোকে 2 মিনিট সময় দিলাম, সত্যিটা দ্রুত বল। তোর গলায় তো পানি আটকে যাচ্ছিল একটু আগে, ব্যাপারটা বুঝতেই পারছিস। আকাশ এবার সত্যি ভেতর থেকে কেঁপে উঠল, কিন্তু সে কিছুতেই ভেঙে পড়বে না, তাই যত সম্ভব স্বাভাবিক কণ্ঠে বলল, দেখ নিশান, তুই আমাকে ভয় দেখিয়ে কিছু বের করতে পারবি না, কারণ আমি সত্যি কিছু জানি না। আশ্চর্যকর কথা, শৈলের খবর আমি কেমনে রাখবো? নিশান এবার রাগে দাঁত চেপে ফেলল। একটা ধাক্কা দিয়ে আকাশকে দেওয়ালের দিকে ঠেলে দিল। রিমি চমকে উঠল। ভাইয়া তুমি এটা কি করছো? উনি তো বলছে উনি কিছু জানে না, ছেড়ে দাও ভাইয়া। নিশান বিশেষ পাত্তা দিল না রিমির কথায়। সে এবার শীতল চোখে আকাশের দিকে তাকিয়ে গর্জে উঠল। তুই আর আমি দুজনেই জানি তুই মিথ্যা বলছিস। আমি শৈলীর অবস্থান জানার আগ পর্যন্ত তোর জীবন বিষিয়ে তুলব, বুঝছিস? আকাশ, তুই আমাকে ভালো করে চিনিস। আকাশ এবার অন্যদিকে তাকালে নিশান ওর বাহু ধরে দাঁত খিচিয়ে বলে, শোন আকাশ, শৈলী আজ নয়, গত রাতেই লাপাত্তা হয়েছে। রিমির কথা অনুযায়ী আর আমার সন্দেহ ঠিক হলে শৈলী ভোরেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর আমি ওকে রন্ধ্রে রন্ধ্রে চিনি আকাশ। পৃথিবীতে ওর বাপের পরে আমি ছাড়া ওকে আর কেউ ভালো করে চেনে না। শৈলীর এখনও অত বড় কলিজা হয়নি, ওর এখনও অত বড় সাহস হয়নি যে ওই ভোর রাত্রেও একা বেরোবে। শৈলী নিশ্চয়ই কারো সাহায্য নিয়েছে। যেহেতু বাড়ির কেউই ওকে সাহায্য করেনি, আমিও করিনি, তাহলে আমার পরে ওকে কে সাহায্য করতে পারে এটা আমার খুব ভালো করে জানা আছে। মিথ্যে বলিস না আকাশ। শৈলী কোথায় আর ও কেন বাড়ি থেকে বেরিয়ে গেছে? আকাশ এবার জোর করে একটা হাসি দিল, যদিও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। সে গম্ভীর কণ্ঠে বলল, তোর যা করার করে ফেল। আমি কিছুই জানি না, আর কিছু বলবো না। তোর 6 সেন্সগুলো নিজের পকেটে রাখ নিশান। এই 6 সেন্সগুলো ভালো জায়গায় খাটাতে পারলে আজ এই দিন দেখতে হতো না। তোর এই বোধ শক্তি, বোঝার চরম ক্ষমতাটা ঠিক জায়গায় খাটাতে পারলে আজ শৈলীকেও বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। নিশানের শিরায় শিরায় রাগ ফুটে উঠল। হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করল সে। পুরো শরীর মুহূর্তেই শক্ত হয়ে গেল। আকাশের শেষ কথাটা তার ভেতরে এমনভাবে গিয়ে বিঁধল যেন কেউ ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। মুখের পেশিগুলো এতটাই শক্ত হয়ে উঠল যে দাঁত ভেঙে যাবে মনে হলো। তুই কি বলতে চাচ্ছিস? নিশানের কণ্ঠ এতটাই নিচু, এতটাই ধারালো হয়ে উঠল যে রিমির গা শিউরে উঠল। আকাশ এবার সত্যি ভেতর থেকে ভয় পেলেও সেটা চেপে রেখে কাঁধ ছাকালো। ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তো কিছুই বলিনি দোস্ত, শুধু বললাম তোর অত শত বোঝার ক্ষমতা যদি ঠিক সময়ে কাজে লাগাতিস তাহলে শৈলী আজ এখানে থাকতো। ভাববে একটু। নিশানের মুষ্টিবদ্ধ হাত কাঁপছে রাগে। সে প্রচন্ড চেষ্টা করছে নিজেকে সংযত রাখতে, কিন্তু আকাশের কথাগুলো যেন একটা আগুন হয়ে তার রক্তে মিশে যাচ্ছে। একটু আগে রিমি তাকে যেসব খবর দিয়েছে সে অনুযায়ী হিসাব নিকাশ করলেও বোঝা যায় যে শৈলী ইচ্ছে করে কোথাও একটা গিয়েছে, কিন্তু কেন এবং কোথায় গিয়েছে এটাই জানার বিষয়। এক পা সামনে গিয়ে এসে এবার নিশান চাপা স্বরে বলল, আকাশ, খুলে বল, তুই আসলে বলতে চাচ্ছিস ও বাড়ি ছেড়ে দিয়েছে মানে? মানেটা তোর ফুফু আর এই মেয়েরটাকে জিজ্ঞেস কর। রিমির দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো আকাশ। রিমির মাথায় বাজ পড়ল। এইসব কি বলছেন আপনি? আমি কি করে? ওর কথা শেষ হওয়ার আগেই আকাশ বলে উঠল, তুমি তো তোমার মাকে তোমার সকল্ড অনুভূতির কথা বলছো, তাই না? তুমি যে নিশানকে ভালোবাসো, ওকে বিয়ে করতে চাও, আরো কত হ্যান ত্যান, এখন নাটক করছো। রিমির মাথায় যেন বাজ পড়ল। সে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল আকাশের দিকে। আপনি এসব কি বলছেন? আমি নিশান ভাইকে ভালোবাসি না, অসম্ভব।
রিমির গলা কাঁপছিল হতবাক বিস্ময়ে। নাটক নাটক করছিস না? তুই নিজেই তো বলেছিলি তুই নিশানকে ভালোবাসিস। তোর মা জানে তুই বিয়ে করতে চাস, এখন এগুলো ঢং?